पाँच नम्बर क्वेश्चन पढ़ो पेज नम्बर 13 অনিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। একটা আয়তাকার জমি আছে, অনিতাদের আয়তাকার জমি আছে, এটা একটা আয়তাকার জমি, এর ক্ষেত্রফল কত? 2000 বর্গমিটার। ক্ষেত্রফল 2000 বর্গমিটার। পরিসীমা 180 মিটার। পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য, পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য। অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য বস্তু হিসাব নির্ণয় করো। আমি যদি এরকমভাবে লিখি, ধরি অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য, ধরি অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। এদিকে তাকাও, ধরি অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য কত? x মিটার, প্রস্থ y মিটার। প্রশ্ন অনুসারে দেখতে এরকম লেখা যাবে কিনা, প্রশ্নানুসারে 2 গুণন x 2 গুণন y সমান 180 এবং x ইন্টু y সমান 2000। এখানে বাদিকে একক লিখলাম না, ওদিকে একক লিখলাম না, এখানে মিটার লিখিনি, এখানেও মিটার লিখিনি, ওখানেও মিটার লিখিনি। আয়তাকার জমি, অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার ধরেছি, প্রস্থ y মিটার ধরেছি। অবশ্যই এখানে শুধু x ধরে অঙ্কটা করা যাবে, শুধু x ধরে করব, শুধু x ধরে। আমাদের এখানে শ্রীধরাচার্যের অঙ্কর প্রশ্নমালায় আছে, এখানে x y ধরার দরকার নেই, শুধু x ধরে অঙ্কটা করা যাবে। শুধু x ধরে দেখো অঙ্কটা করছি। ধরি অনিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার। কথাটা সেন্টেন্সটা মুখস্থ করো। ধরি আয়তাদের আয়তাকার জমির দৈর্ঘ্য কত? x মিটার। প্রশ্নানুসারে যদি প্রস্থটা আমি লিখি, প্রশ্নানুসারে প্রস্থ সমান যদি লিখি, দেখতো এটা লেখা যাবে কিনা, 2000 ভাজিত x মিটার। ক্লাস 9-এ পড়েছি আমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য না, প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এটা প্রস্থ, উপরে ক্ষেত্রফল, নিচে দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোয়, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কি বেরোয়? এ কি শুনলি? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে, জোরে জোরে রেকর্ড কর। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোয়। তাহলে আবার প্রশ্নানুসারে, কোশ্চেনটা পড়ে দেখো, আবার প্রশ্নানুসারে এটা লেখা যাবে কিনা, 2 গুণন x মানে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ, এটা সমান কি 180 লেখা যাবে না? বাঁ দিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ সমান পরিসীমা। 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ সমান পরিসীমা। তোমাদের মধ্যে কেউ কেউ এরকম হয়তো করে থাকবে, কি করে থাকবে, 2টাকে এরকমভাবে না লিখে এরকম 2টাকে বন্ধনীর মধ্যে থাকবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওইভাবে করলেও হবে। আমি যেটা করলাম, এই 2 দিয়ে গুণ করলেও আমার আগের জিনিসটা তৈরি হবে।
এটা চলবে, চলো এটাই থাকুক। এবার এই 2-এর সঙ্গে 180 কাটি, কত হবে 90। তাহলে এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 90। প্রত্যেকটা পদকে কত দিয়ে গুণ করা যাবে? আমি যদি ভগ্নাংশটাকে নিস্তার পেতে চাই, প্রত্যেককে কত দিয়ে গুণ করব? এই এক্সকে এক্স দিয়ে গুণ করলে সায়ন ভাগ কত হবে? এক্স স্কোয়ার। এই পদটাকে এক্স দিয়ে গুণ করলে কত হবে বলো? 2000। নিচের এক্সটা কেটে যাবে। একে এক্স দিয়ে গুণ করলে গৌরব কত হবে? 90x। চলো একদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। মানে বাহ, আরে বাহ বাহ। এবার 2000কে কি করব? ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করব, 2000কে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করব যার যোগফল কত হবে? -90। এটা মনে মনে হয়ে যাবে। দেখ, এটা যদি আমি এরকম করি, 40 আর 50, 40টাকে নিয়ে মাইনাসটাকে -50 -40, 40 আর 50 গুণ করলে কত হবে? -90 হয়ে যাবে না? তুই বলবি স্যার এত বড় বুঝবো কী করে? এক কাজ কর না, এটাকে 20 গুণন 100 লিখে নেই না। 20 গুণন 100 তো করতেই পারি। এবার 20 থেকে একটা কাজ কর না, 20টাকে আমি এরকম যদি লিখি 100কে যদি কী করি 2 গুণন 50 করি। এবার দেখো, এই 20 আর 2 40 আর 50, -40 -50, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000 ইকুয়াল টু 0। এক্স কমন, -50 কমন। কমন না মানে ভাগ করে ফল বসানো, এক্স মাইনাস 40 এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে দুটো উৎপাদকের গুণফল 0। তাহলে কি লিখবো? হয় এক্স মাইনাস 40 সমান 0, এক্স সমান কত? 40। হ্যাঁ, অথবা এক্স মাইনাস 50 সমান 0, এক্স ইকুয়াল টু 50। এক্স মিটার সমান কত? 50 মিটার। এক্সটা কি ধরেছিলাম? দৈর্ঘ্য। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত? আয়তাকার জমির দৈর্ঘ্য, আবাসস্থল দৈর্ঘ্য 50 মিটার। আর প্রস্থ কত লিখব? প্রস্থ 2000 ভাজিত 50 মিটার। 0 0 কাটলাম, 40 মিটার। তাহলে রেহানাদের আয়তাকার জমির দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 40 মিটার। এটাই ঠিক আছে, এটাই উত্তর হবে। কারণ দৈর্ঘ্য সবসময় বড় হয়, এই মানটা গ্রহণ করা দরকার নেই। আর যদি এই এক্সের মান 40 ধরি, তো দৈর্ঘ্য 40 প্রস্থ 50 মিটার বেরোবে। ওটা তার হতে পারে না। আয়তাকার জমির বড় বাহুটাকেই দৈর্ঘ্য বলে, আয়তাকার জমির বড় বাহুটাকেই। তবে এই মানটা আমার দরকার নেই, এটা হলেই চলবে। এরপরে কোশ্চেন কি আছে? এদিকে দেখো, 6 নম্বর অঙ্কটা শুরু করার আগে আমি এখানে একটা সংখ্যা লিখছি। একটা সংখ্যা লিখলাম, গৌরব কুমার 55টা বা 53টা সংখ্যা লিখলাম। এই 53 সংখ্যাটাকে আমি কিভাবে লিখতে পারি? আরে লিখতে পারি 10 গুণন 5 যোগ 3। এটা 35টা সংখ্যা লিখলাম, এটাকে কিভাবে লিখতে পারি? 10 গুণন 3 যোগ 5। একটা সংখ্যা আমি 40 লিখলাম, সংখ্যাটা কীভাবে লিখতে পারি?
যোগ 0। এবার এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি? এগুলো কি? এগুলো হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। দেখ দশক স্থানে আছে। আর এগুলো কি জিনিস? এগুলো একক স্থানীয় অঙ্ক আর এটা দশক স্থানীয় অঙ্ক। দেখতে ভালো করে। তাহলে 2 অঙ্কের সংখ্যা সমান 2 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা সমান 10 গুণন কি লিখব? 10 গুণন কি লিখব? তোল আওয়াজ তোল। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। দুই অঙ্কের সংখ্যা সমান 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। দেখো, চলো খাতায় তুলি। 6 নম্বর কোশ্চেনটা পড়ো। 6 নম্বর কোশ্চেনটা, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। দশক এককের 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। যদি এককের ঘরের অঙ্ক যদি x ধরা হয়, দশকের ঘরের অঙ্কটা কত হবে? x - 3 হবে না? কী রে দাদা? যদি আমি 2 অঙ্কের একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক x ধরি, দশকের ঘরের অঙ্ক কী হবে? x 3 কম হলে এরকমই ধরতে হবে তো। তাহলে আমি যদি লিখি প্রশ্নানুসারে ধরি 2 অঙ্কের একটি সংখ্যার 2 অঙ্কের প্রশ্নানুসারে ধরি 2 অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক x - 3, এরকম ধরতে পারি কি না? 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 কম বলেছে। অতএব সংখ্যাটি হলো, গৌরব কুমার, সংখ্যাটি হলো, কি লিখব? সংখ্যাটি হলো, যা বলবি বুঝে, সংখ্যাটি হলো শতভিষা ভর। কি বলছে? সংখ্যাটি হলো কত লিখব? তোমাকে আমি অস্ত্র তুলে দিই কিছুক্ষণ আগে। সংখ্যাটি হলো অর্পণ দিব্যেন্দু 10 × x - 3 প্লাস x। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এটা বোঝার জন্য আমরা যেটা কাজ করেছি সেদিকে নজর রাখো। 10x - 30 প্লাস x। 10x আর x যোগ করলে 11x। 11x - 30, এটা হলো 2 অঙ্কের একটা সংখ্যা। আবার প্রশ্নানুসারে কোশ্চেনটা পড়ো। আবার প্রশ্নানুসারে কি বলেছে কোশ্চেনটায়? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি মানে 11x - 3, এটা হচ্ছে সংখ্যাটা। এই সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে, অঙ্কদ্বয় মানে কি? x - 3 একটি অঙ্ক আর x আরেকটি অঙ্ক। এই অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। এই বিয়োগফলটা 15 বলেছে। আমি তো এইটা বুঝলাম, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করছি, বিয়োগফল 15 হয়, এটা বুঝতে পারলাম। সমর্থন আছে?
তাহলে বন্ধনী খুলি, এখানে এর আগে যোগ চিহ্ন আছে, অর্থাৎ যোগ দিয়ে গুণ করলে বন্ধনীর ভিতরে পদ কিছু বদলাবে না। এটা এক্সটাকে মনে মনে সামনে ধরে নাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x, আর 15টাকে বাদিকে নিয়ে আসি চিহ্ন বদল করে, সাজিয়ে লিখি। এই এক্স স্কোয়ার সবার আগে লিখি, আমার অসুবিধা হচ্ছে এখানে। এই এক্স স্কোয়ারটাকে সামনে লিখলাম মাইনাস করে, এটা প্লাস 3x আর এখানে প্লাস 11s, যোগ করলে কত 14x হলো। দুটো সদৃশ্য সমচিহ্ন আছে, এটা -30 এটা -15, সদৃশ্য পদ সমচিহ্ন, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এটাকে আমি এটাকে এই এক্স স্কোয়ারের সহগ 1, এখানে 45 এক্স বর্জিত পদ 45, এটাকে এমন দুটির সংখ্যায় এমনভাবে ভাঙবো যার যোগফল কত, মধ্যপদে থাকা এক্সের সহগ কত কত ভাঙবো দেখতো, 5 9 45, -9 -5, -9 যোগ করলে -14, গুণ করলে +45। এক্স যদি কমন নেই, -5 কমন নিলে তাহলে দুটো উৎপাদকের গুণফল কি হলো, 0 হলো। হয় x - 9 সমান 0, x সমান কত 9, হ্যাঁ সংখ্যাটি চেয়েছে না, এককের ঘরের অঙ্কটি কত, অতএব একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক 9। দেখ একক স্থানীয় অঙ্ক যদি 9 হয়, হ্যাঁ দশক স্থানীয় অঙ্ক 6 হবে। এনে সংখ্যাটা কত হবে 69। এই 69 থেকে দেখো তো 6 গুণন 9 বিয়োগ করলে কত হবে, এই সংখ্যাটা থেকে 6 গুণন 9 বিয়োগ করলে কত, বিয়োগফল 15 হয় কিনা, 6 9 54, দেখ 15 হয়ে যাচ্ছে। সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, এটাই উত্তর হয়ে গেছে। এবার যদি এক্স এর মান কত মাইনাস, অথবা কোনটা আঙ্গুল কোনটায় সব বুঝতে পারে, অথবা x - 5 সমান 0, এক্সের মান কত 5, এক্সটা কি ধরেছিলাম একক স্থানীয় অঙ্ক, এটাও উত্তর হতে পারে। একক স্থানীয় অঙ্ক কত 5, তাহলে তখন দশক স্থানীয় অঙ্ক কত হবে, দশক স্থানীয় অঙ্ক কত হবে 5 - 3 মানে 2 হবে, সংখ্যাটা কত হচ্ছে 25। এই 25 থেকে যদি আমি কি করি 2 গুণন 5 বিয়োগ করি 15 হচ্ছে, মানে দুটো উত্তর হতে পারে। তাহলে এখানে উত্তর কি হবে, দুটোই গ্রহণযোগ্য। একক স্থানীয় অঙ্কটি নির্ণেয় একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক 5 অথবা 9 অথবা ওই 9 না 9 কোথায় লিখলাম, 9 অথবা 5 হবে, 9 অথবা
5, দুটোই উত্তর হতে পারে। 9 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে গো 9। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? 1 ডজন মানে কটারে? 1 ডজন, এদিকে তাকাও, 1 ডজন। গৌরব, 1 ডজন সমান কত? 12টি। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য, ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। চলো মুখস্থ করি। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। চল মুখস্থ করি। পূর্বে x টাকায় পাওয়া যেত, x টাকায় পাওয়া যেত, সায়নবাগ, x টাকায় পাওয়া যেত কতগুলো কলম? হ্যাঁ, 1 ডজন বা 12টি কলম। 12টি কলম। কারো আপত্তি আছে? পূর্বে 1 টাকায় পাওয়া যেত কতগুলো কলম? 1/12। তুই 12/x হবে, ঐকিক নিয়ম। এবার পূর্বে 30 টাকায় পাওয়া যেত, 30 টাকায় পাওয়া যেত। পূর্বে 30 টাকায় কলম কতগুলো পাওয়া যাবে অর্পণ? 30 গুণন 12/x। এত পূর্বে 30টা, এতটি কলম, টাকা কেন, এটা টি হবে, এতটি কলম। কোনো সন্দেহ আছে? পূর্বে 30 টাকা এতটি কলম পাওয়া যেত। প্রশ্নানুসারে, কোশ্চেনটা প্রত্যেকে বড়, প্রশ্নানুসারে বর্তমানে ড্যাশ টাকায় পাওয়া যায় ড্যাশটি কলম। এই ড্যাশের জায়গায় কি হবে? উত্তর বলার জন্য চেষ্টা করো। বর্তমানে ড্যাশ টাকায় পাওয়া যায় ড্যাশটি কলম। ড্যাশের শূন্যস্থান পূরণ করতে গেলে প্রশ্নটা দুবার মন দিয়ে পড়তে হবে। কি হবে? বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে বর্তমানে x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে এখন প্রতি ডজন কলম 6 টাকা। আগে যদি 1 ডজনের দাম যদি মনে কর 30 টাকা থাকে, এখন 1 ডজন কলমের দাম তো কত হবে? 24 টাকা। এখন 1 ডজন কলমের দাম কত? 24। তাহলে বর্তমানে x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। সুচেতা পাত্র, 1 টাকায় পাওয়া যায় কতগুলো কলম পাওয়া যায়? 1 টাকায় পাওয়া যায় 12/x - 6টি কলম। কারণ কম টাকায় কম জিনিস পাওয়া যাবে, এত কলম। কত টাকা আছে? 30 টাকা। বর্তমানে 30 টাকায় পাওয়া যায় 30 গুণন 12 x - 6টি কলম। বর্তমানে 30 টাকা কতগুলো কলম পাওয়া যায়? কলম সংখ্যা এখন বেশি হবে না আগেরটা বেশি হবে?
এখন এখন বেশি হবে। দেখ তো আবার প্রশ্ন অনুসারে লেখা যাবে কি না? হ্যাঁ স্যার লিখে যাবে। কি লেখা যাবে? আবার প্রশ্নানুসারে এখন কলম পাওয়া যায় এটা 30 গুণন 12/x-6। এখন এতগুলো কলম পাওয়া যায়, আগে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যেত? 30 গুণন 12/x কলম, আগে এটা পাওয়া যেত তো। এবার এর বিয়োগ ফলটা কত বলবো? এর বিয়োগ ফলটা এখন পূর্বে এখানে দেখো কলমের মূল্য প্রতিদিনের জন্য 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাবে। এটা বর্তমানে পাওয়া যায় না, এটা বর্তমানে, এটা আগে পাওয়া যেত। তাহলে এখন তো দাম কমেছে, তাহলে কলম সংখ্যা বেশি পাওয়া যাবে। বর্তমানে কলম সংখ্যা থেকে পূর্বের কলম সংখ্যা বিয়োগ করলে 3 হবে। প্রত্যেকটা পদকে 3 দিয়ে ভাগ করি। একে 3 দিয়ে ভাগ করলে কত? 10 গুণন 12/x-6। একে 3 দিয়ে ভাগ করলে 10 গুণন 12/x = 1। প্রত্যেকে 3 দিয়ে ভাগ করেছি। 120/x-6, 120/x = 1। এই পর্যন্ত দাঁড়ালো। হরের লসাগু দিয়ে প্রত্যেকে গুণ করি। x × x-6 লসাগু দিয়ে প্রত্যেকে গুণ করি। লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করলাম, x সঙ্গে x কেটে যাচ্ছে, x-6 এর সঙ্গে x-6 কেটে যাবে, 120x। এখানে 120 দিয়ে গুণ করলে -120x + 6 × 12 +72 x² - 6x। এদিকেও বন্ধনী করলাম। এখানে দেখো এই 120 120 কেটে যাচ্ছে, x² - 6x সমান কত? 720। এই গোটাটাকে বাঁদিকে আনলাম আর 720 টাকা ডান দিকে চলে গেছি। x কমন নিলাম না, একদিকে নিয়ে আসো সবাইকে। x² - 6x মাইনাস, এবার এই -720কে ভেঙে কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যবয় থেকে x এর সহগ। দেখো -72 গুণন 10, তাতে কাজ হবে না। -72 আর 10 থেকে -6 জন্ম পাবে না। 4 18 কত? 4 18 72। এতেও হচ্ছে না, বুঝতে পারছি না। আরে দুঃখ কেন রে? লাগা শ্রীধর আচার্য। -b তাহলে +b, মাইনাস থাকলে প্লাস হয়, -b প্লাস মাইনাস √b² -6² 4ac। a মানে 1, c মানে 720। x = -b প্লাস মাইনাস √b² - 4ac ac/2a। চার দুগুণ 8, 7 দুগুণ 14। এটা 2 গুণ 2 কেন? এটা বর্গমূল কত হবে?
ছয় 7 6 আর 0 তো 6 4 আর 0 7 4 1476। এবার এটা বর্গমূল করি, 1476 বর্গমূল জোড়া জোড়া। মনে মনে এমন একটা সংখ্যা ভাববো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কি মিলবে, এই 14 মিলবে, নাহলে ছোটোর দিক থেকে 14-এর কাছাকাছি হবে। কতবার যাবে? 3 বার। 3 তিরিকে 9, 5 76। 5টা এখানে কত আসবে? 2 দিয়ে গুণ করে 6 আসবে। একটা ঘর যদি চাপা দেই তাহলে 57, 57-এর মধ্যে 6 কবার যায়? 7 বার, 6 বার, 6 বার, 7 বার, 7 আর 56, 7 বার, 7 বার দিলে বেশি হয়ে যাবে, 6 বার দে। 6 বার দিলে কত হচ্ছে? 6 6 36 আর 6 হাতে 3, 6 36 আর 3 এখানে কি 57 তো, 9 বার যাবে তো, 6 9 54 তো। 8 বার দিলে কত? 8 8 64। এখানে ভুল হচ্ছে কত, এখানে কত? বি স্কোয়ার মাইনাস 4ac, 0 4 2 8 হবে তো, এটা তো 8 হবে। এখানে ভুল করেছি তো। এখানে দেখা 4 দিয়ে যখন গুণ করছি, 4 0 0, 7 4 2 8, হাতে কিছু নেই, 4 7 28 হবে তো, 2880 হচ্ছে। 2880, 2880 সঙ্গে এটা যোগ করলে কত হবে? 2880 আর 36 যোগ করব, এটা 6 8 আর 4 11 9 2916। 2916 বর্গমূল হবে। এটা কত? 2916। আরে না, 8 আর 0 2916। এবার 2916 বর্গমূল জোড়া নিলাম, জোড়া নিলাম। মনে মনে একটা সংখ্যা ভাবো যার সঙ্গে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 29 মিলে যাবে। 5 বার, 5 5 25, নামলো 4, জোড়া অঙ্ক নামাবো। এবার এখানে 5টা কী হবে? 2 দিয়ে গুণ কর 10। এবার 4 বার দিয়েই মিলে যাবে, 4 4 16, 6 4 0 0, হাতে ছিল 1, 4 1 4। তাহলে এর বর্গমূল কত হলো? 54 হয়েছে বাই 2। প্রথমে এবার কী করবো? প্লাস মানটা নেব, হয়ে গেছে অঙ্ক। তাহলে x ইকুয়াল টু 6 প্লাস 54/2, x ইকুয়াল টু কত হচ্ছে? 60/2 মানে 30। একটা উত্তর 30 বেরোলো। পূর্বের প্রতি ডজন কর্মের মূল্য প্রতি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা? 30 টাকা। পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা দাঁড়ি। এবার অথবা যখন আরেকটা মান বার করছি আমরা, এক্সের মান কত? আরেকটা x ইকুয়াল টু 6 মাইনাস 54/2, x ইকুয়াল টু কত? মাইনাস 48/2, মানে -24। -24 মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়। প্রতি ডজন কলমের মূল্য তো ঋণাত্মক হতে পারে না।